বন্ধুরা, আজ আমরা নিয়ে এসেছি 2026 সালের সবচেয়ে আলোচিত কোরিয়ান অ্যাকশন থ্রিলার সিরিজ এজেন্ট কিম রিঅ্যাক্টিভেটেডের দারুণ এক গল্প, যেখানে রয়েছে দুর্দান্ত অ্যাকশন, গোপন মিশন, চমকে দেওয়া সব টুইস্ট আর একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত টান টান উত্তেজনা। আচ্ছা বলুন তো, একজন বাবা তার মেয়েকে বাঁচানোর জন্য ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, যা আপনার সব কল্পনাকেও ছাড়িয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন একজন এলিট স্পাইকে তার নিজের পরিচয় লুকিয়ে বাঁচতে হয়েছিল? কে অপহরণ করলো তার মেয়েকে? আর এই অপহরণের পেছনে এমন কী রহস্য লুকিয়ে আছে? গল্পটা শুরু হয় কিম দো হিয়নকে দিয়ে। সেদিন বাড়ি ফেরার পথে একটি ট্যাটু করা যুবক ইচ্ছাকৃতভাবে কিমের গায়ে সিগারেটের ছাই ছুঁড়ে মারে। আশেপাশের সবাই ধারণা করছিল হয়তো এখনই ভয়ঙ্কর কিছু একটা ঘটবে, কিন্তু সবাইকে হতাশ করে কিম কেবল মৃদু হেসে চলে যেতে শুরু করে। তার এই আচরণ দেখে যুবকটি ধরে নেয় কিম খুবই দুর্বল। এরপর সে আরও এক ধাপ এগিয়ে যায়। গাড়ি চালিয়ে ইচ্ছে করে সে কিমকে ধাক্কা দেয় এবং নিজেই ক্ষতিপূরণ দাবি করে। এরপর সে কিমকে ঘুষিও মারে। তবুও কিম কোনো প্রতিরোধ করে না, কারণ সে জানে তার একটি ভুল সিদ্ধান্তই তার বহু বছরের গোপন জীবনকে শেষ করে দিতে পারে। সে এখন এক ব্যাংক ম্যানেজার আর একজন সিঙ্গেল ফাদার, যার পুরো পৃথিবীটাই ছিল তার কিশোরী মেয়ে মিনজিকে ঘিরে। আর সব অনিয়ম, অপমান নীরবে মেনে নেওয়াই যেন তার প্রতিদিনের কাজ। কিন্তু কেন সে এসব অপমান নীরবে সহ্য করছে? এর উত্তর লুকিয়ে আছে তার অতীতে। অনেক বছর আগে কিম ছিল উত্তর কোরিয়ার সবচেয়ে দক্ষ ও ভয়ঙ্কর সিক্রেট এজেন্ট। নিজের সংস্থার বিশ্বাসঘাতকতার শিকার হয়ে সে নিজের প্রাণ বাঁচাতে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসে এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে কাজ শুরু করে এবং একের পর এক অসম্ভব মিশন সম্পন্ন করে। একদিন মিশন শেষ করেই সে ছুটে যায় হাসপাতালে। তার স্ত্রীর অবস্থা খুবই খারাপ। মিনজিকে জন্ম দেওয়ার পর তার স্ত্রী শুধু একটাই অনুরোধ করে, কিম যেন তার নিজের অতীত ভুলে শুধুই একজন বাবা হয়ে বেঁচে থাকে এবং মিনজিকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। আর তখন থেকেই কিম নিজের পরিচয়, অতীত, ক্ষমতা সব কিছু পেছনে ফেলে শুধু একটা পরিচয়ই বেছে নেয়, একজন বাবা। কিন্তু সময়ের সাথে সাথে বাবা মেয়ের সেই সম্পর্কে যেন এক অদৃশ্য দূরত্ব তৈরি হতে শুরু করে। একসময় তাদের কথাবার্তা প্রায় বন্ধ হয়ে যায়। একই বাড়িতে থেকেও তারা যেন দুই ভিন্ন জগতের মানুষ। যদিও কিম প্রতিদিন চেষ্টা করে তাদের এই দূরত্ব ঘুচিয়ে ফেলতে, কিন্তু মিনজি যেন কোনো এক রহস্যময় কারণে সবসময় চুপচাপ থাকে। আর এভাবে সে ধীরে ধীরে তার বাবার কাছ থেকে আরও দূরে সরে যায়। আসলে বাবা হিসেবে কিম যাকে পৃথিবীর সব সুখ দিতে চেয়েছিল, সব বিপদ থেকে রক্ষা করতে চেয়েছিল, সেই মেয়ে মিনজি তার অগোচরে প্রতিদিন স্কুলে অসহ্য বুলিংয়ের শিকার হচ্ছে। আর এই মেয়েদের লিডার হাইরি তাকে নিয়ে প্রতিনিয়তই হাসাহাসি করে, অপমান করে। সে প্রতিবাদ করতে চেয়েও তাদের সাথে পেরে ওঠে না। আর এসব কারণে সে প্রচণ্ড বিরক্ত, যা তাদের বাবা মেয়ের সম্পর্কের উপরও প্রভাব ফেলেছে। এদিকে মিনজি সোশ্যাল মিডিয়ায় হাইরির প্রোফাইল দেখতে শুরু করে। ঠিক তখনই হাইরির প্রেমিক হুনকে দেখে সে কিছুটা লজ্জা পেয়ে যায়, কারণ মিনজিও হুনকে পছন্দ করে। পরদিন মিনজি দেখে কেউ তার স্পোর্টস ইউনিফর্ম ডাস্টবিনে ফেলে রেখেছে। ঠিক তখনই নিজের জ্যাকেট দিয়ে হুন তাকে সাহায্য করে, কিন্তু হাইরি মিনজির শরীরে হুনের জ্যাকেট দেখে রাগে ফুঁসে ওঠে। এদিকে কিম তার দুই পুরনো বন্ধু জিনচো আর হাংসুর সাথে দেখা করে। হাংসু এখন বাচ্চাদের মার্শাল আর্ট শেখায়, আর জিনচো একজন সাধারণ ক্রসিং গার্ডের কাজ করে। অথচ একসময় তারা তিনজনই ছিল সিক্রেট এজেন্ট। অসংখ্য মিশন একসাথে সফলভাবে শেষ করলেও আজ তারা নিজেদের অতীত লুকিয়ে সাধারণ মানুষের মতো জীবন কাটাচ্ছে। ঠিক তখনই কাল রাতের সেই গুন্ডাটা আবারও তাদের বিরক্ত করতে শুরু করে। তারা সেখান থেকে চলে যেতে চাইলে সেই গুন্ডা জিনচোর মেয়ের ছবি নিয়ে অশ্লীল মন্তব্য করে, তাই জিনচো তাকে মারতে শুরু করে। ক্রমে সেই প্রহার এতটাই তীব্র হয় যে পুলিশকে ট্রেজার গান দিয়ে তাকে নিয়ন্ত্রণ করতে হয়। পরদিন স্কুলে মিনজি হুনের জ্যাকেটটি ফেরত দিয়ে তাকে ধন্যবাদ জানায়, কিন্তু দূর থেকে হাইরি সব কিছু দেখে ফেলে। তারা মিনজিকে স্টোর রুমে নিয়ে
পরপর দুটি থাপ্পড় দেয়, এমনকি তার মাকে নিয়েও বাজে মন্তব্য করে। এতক্ষণ চুপ করে থাকা মিঞ্জির ধৈর্যের বাঁধ এবার ভেঙে যায়। সেও হাইডির উপর পাল্টা আক্রমণ করে। ঘটনাটা এতটাই বড় হয়ে যায় যে স্কুল থেকে কিমের কাছে ফোন আসে। কিমও সাথে সাথে স্কুলে ছুটে আসে। আর এখানেই জানা যায় হাইডির পরিবার আসলে কতটা পাওয়ারফুল। তার বাবা মিস্টার জুহা দেশের সবচেয়ে বড় কনস্ট্রাকশন ফার্মের চেয়ারম্যান। প্রভাবশালী রাজনীতিবিদ থেকে শুরু করে ক্ষমতাবান ব্যক্তিদের সাথে তার সরাসরি যোগাযোগ রয়েছে। এমনকি তাদের অনেক বড় বড় প্রজেক্টও তার কোম্পানি পরিচালনা করছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল অন্য কিছু। তার শরীর জুড়ে রয়েছে অসংখ্য ক্ষতের দাগ, কারণ একসময় সে ছিল হিংস্র। তার পুরো শরীর ছিল ট্যাটুতে ঢাকা। কিন্তু নিজের মেয়ের সামনে যেন এই অন্ধকার অতীত প্রকাশ না পায়, তাই সে একে একে সব ট্যাটু মুছে ফেলেছে। শরীরের সেই দাগগুলো যেন নীরবে বলে দিচ্ছে এই মানুষটার অতীত ছিল কতটা ভয়ঙ্কর। বাইরে থেকে তিনি একজন ভদ্র ব্যবসায়ী হলেও ভেতরে থেকে তিনি এখনও নির্মম ও ভয়ঙ্কর এক মানুষ। স্কুলে হাইরির মা মিঞ্জিকে অভিযুক্ত করে, তাই কিম তার কাছে মাথা নিচু করে ক্ষমা চায়। অন্যদিকে মিঞ্জি জানায় অনেক দিন ধরেই তাকে বুলিং করা হচ্ছে, আজ প্রথমবার সে নিজের জন্য লড়েছে। কিন্তু কিম সবার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চায় এবং প্রতিশ্রুতি দেয় সে খুব দ্রুতই মিঞ্জিকে অন্য স্কুলে ভর্তি করিয়ে দেবে। সব শুনে মিস্টার জু এবারের জন্য বিষয়টি ছেড়ে দেন। তবে যাওয়ার আগে তিনি হুমকি দিয়ে বলেন ভবিষ্যতে যদি এমন ঘটনা আবারও ঘটে তবে শুধু স্কুল নয়, এর সাথে জড়িত সবাইকে ধ্বংস করে দেবে। নিজের বাবাকে সবার সামনে এতটা অসহায় আর অপমানিত হতে দেখে মিঞ্জির হৃদয় ভেঙে যায়। সে তার বাবাকেই ভুল বুঝে বসে। সে ভাবে তার বাবা হয়তো তাকে বিশ্বাসই করেনি এবং সত্যের জন্য লড়াই করার বদলে এক অপরাধীর কাছেই মাথা নত করেছে। রাগ আর অপমানে মিঞ্জি কিমকে বলে সে কিছুটা সময় একা থাকতে চায়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মিঞ্জির ফোনে হুনের একটি মেসেজ আসে। সে তাকে স্কুলের পেছনে দেখা করতে বলে। এদিকে কিম তার স্ত্রীর কবরের কাছে যায়। একসময় যে মানুষটা শত শত শত্রুর মুখোমুখি হয়েও কখনো ভয় পায়নি, আজ সে কতটা অসহায়। সে তার স্ত্রীর কাছে ক্ষমা চায়। তার শুধু মনে হতে থাকে না সে একজন ভালো স্বামী হতে পেরেছে, আর না একজন ভালো বাবা। এদিকে মিঞ্জি এখনও বাসায় ফেরেনি। কিম চিন্তিত হয়ে বারবার তার ফোনে কল করে, কিন্তু কেউ তার ফোন রিসিভ করে না। তার মনে এক অস্বস্তির জন্ম নেয়। অন্যদিকে মিঞ্জিকে এক অচেনা জায়গায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সময় যত এগোতে থাকে কিমের ভেতরের ভয়টাও ততই বাড়তে থাকে। পরদিন সকালে কিম আবারও মিঞ্জিকে ফোন করে, কিন্তু এবার তার ফোনটাও বন্ধ। কিম সাথে সাথেই মিঞ্জির এক বান্ধবীকে ফোন করে, কিন্তু জানা যায় সে সেখানেও যায়নি। তাই সে ছুটে যায় মিঞ্জির স্কুলে, কিন্তু মিঞ্জিকে সেখানেও পাওয়া যায় না। ঠিক তখনই তার চোখ পড়ে হুনের দিকে। তার মুখে আঘাতের দাগ। হুন জানায় কাল রাতে কেউ তার ফোন ব্যবহার করে মিঞ্জিকে স্কুলের পেছনে ডেকে নিয়েছিল। কিম সাথে সাথে সেখানে ছুটে যায়। সেখানে সে মাটিতে পড়ে থাকা কিছু রক্তের দাগ দেখতে পায়, আর সেই দাগ অনুসরণ করে সে পৌঁছে যায় পরিত্যক্ত একটি কনস্ট্রাকশন সাইটে, যেখানে পড়ে আছে অনেক রক্ত, আর তার পাশে পড়ে আছে হাইরির হেয়ার টাই। ঠিক তখনই হাইরি এক গুন্ডাকে নিয়ে সেখানে আসে। দেখে মনে হচ্ছিল তারা শেষ প্রমাণটুকু মুছে ফেলতে এসেছে। কিম শান্ত গলায় তার মেয়ের কথা জানতে চায়। ঠিক তখনই সেই গুন্ডাটা তাকে মারতে এগিয়ে আসে, কিন্তু সে তো আর জানে না কিম উত্তর কোরিয়ার মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকা এক দুর্ধর্ষ স্পাই, কোড নেম 66। কিমের এক খুশিতেই সেই গুন্ডা কয়েক মিটার দূরে ছিটকে পড়ে এবং সে এতটাই দ্রুত ও ক্ষিপ্রতার সাথে তাকে প্রহার করছিল যে অপর পাশের ব্যক্তি সেরে ওঠার সময়টুকুও পায়নি। এবার কিম তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। নিজের প্রাণ বাঁচাতে সে জানায় হাইরির নির্দেশে তারা প্রথমে হুনকে অপহরণ করে, তারপর তার ফোন ব্যবহার করে মিঞ্জিকে এখানে ডেকে নিয়ে আসে। তখন হাইরি তাকে আবারও বুলিং করতে শুরু করে, কিন্তু এবার আর মিঞ্জি তাদের ভয় পায় না। সে হাইরির চোখে চোখ রেখে বলে, আমি কখনোই আমার বাবার মতো মাথা নত করব না।
তারপরেই দুজনের মাঝে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয় আর এক পর্যায়ে মিনজি হাইরিকে মাটিতে ফেলে দেয়। আর এই ঘটনায় হাইরি রেগে গিয়ে তার হাতে একটি ইট তুলে নেয় এবং সজোরে মিনজির মাথায় আঘাত করে। আর মিনজি সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে। একজন অ্যাম্বুলেন্স ডাকতে চাইলে সেই গুন্ডা তাকে থামিয়ে দেয়, কারণ পুলিশ যদি জানতে পারে সব দোষ তার ঘাড়েই পড়বে। তাই সে লিওং নামের এক গ্যাংস্টারকে ফোন করে। হাইরি তাকে টাকার প্রলোভন দেখিয়ে বিষয়টি সামলে নিতে বলে। ঠিক তখনই লিওংয়ের বস মানে গ্যাং লিডার গোল্ডেন টিথ কাজটি নিতে রাজি হয়। কিছুক্ষণ পর তারা ঘটনাস্থলে এসে রক্তাক্ত মিনজিকে গাড়ির ডিকিতে তুলে নেয়। আর এখানেই গোল্ডেন টিথ মানে বাও একটি চালাকি করে। সে হাইরির মুখ থেকেই স্বীকার করিয়ে নেয় যে সেই মিনজিকে হত্যা করেছে, কারণ এখন সে এই রেকর্ডিংটি তার বাবাকে ব্ল্যাকমেইল করতে ব্যবহার করবে। এদিকে সব সত্য জানার পর কিম তার ফেলে রাখা অস্ত্রের বাক্সটি খুলে ফেলে আর সরাসরি ওই গ্যাংস্টারের আস্তানায় হামলা চালায়। মাত্র কয়েক সেকেন্ডে সে সব গুন্ডাকে মাটিতে ফেলে দেয়। ভয়ে লিওং পালাতে শুরু করে, কিন্তু কিম তাকে ধরে ফেলে। কিম তাকে শুধু একটি প্রশ্নই করে, আমার মেয়ে কোথায়? কিমের এতটা ভয়ঙ্কর রূপ দেখে লিওং বেশ ভয় পেয়ে যায়। সে বলে, মিনজি এখন কোথায় আছে তা আমি জানি না। ঠিক তখনই লিওংয়ের ফোনে তার বসের একটি মেসেজ আসে। কিম সাথে সাথে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। বাও সন্দেহজনক কিছু একটা বুঝতে পারে। সে সবাইকে গ্রুপ চ্যাট বন্ধ করে ফোনটি ভেঙে ফেলার নির্দেশ দেয়। কিম শুধু লাস্ট মেসেজটি পড়তে পারে, মেয়েটার ব্যবস্থা হয়ে গেছে। কথাটি পড়তেই সে আর নিজেকে ধরে রাখতে পারে না। সে লিওংকে বেধড়ক মারতে শুরু করে এবং তার বসের সাথে যোগাযোগ করতে বাধ্য করে। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে আর ঘটনাস্থল থেকে কিমকে গ্রেফতার করে। এদিকে জিনচো তখনও জেলে। তার গতরাতের লড়াইয়ের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে আর সেই ভিডিও পৌঁছে যায় উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থার হাতে। ভিডিওতে কিমকে দেখে তারা একেবারেই হতবাক, কারণ বহু বছর ধরে যে মানুষটিকে তারা মৃত ভেবে আসছিল সে এখনও জীবিত। তাই উত্তর কোরিয়ার ডিরেক্টর লি সংস্থার সবচেয়ে ভয়ঙ্কর এজেন্ট শানকে দক্ষিণ কোরিয়া পাঠানোর নির্দেশ দেন। মিশন কিমকে একেবারে শেষ করে দেয়া। তাই এজেন্ট শান সমুদ্রপথে গোপনে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ডিরেক্টর কাং বুঝতে পারে উত্তর কোরিয়ার আগে যদি তারা কিমকে খুঁজে না পায় তাহলে শুধু কিম নয়, পুরো দেশই বিপদের মুখে পড়তে পারে। তারা কিমকে জ্যান্ত ধরতে চায়, কারণ তার দেশ সম্পর্কিত অনেক গোপন তথ্য আছে। এদিকে এজেন্ট শান এক ব্যক্তির মাধ্যমে পুলিশ স্টেশনে ঢুকে পড়ে আর এক কর্মকর্তাকে অজ্ঞান করে তার ইউনিফর্ম পরে নেয়। তারপর সে জিনচোকে কিমের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে। জিনচো বুঝতে পারছিল ওরা সব জেনে ফেলেছে, এখন তার আর কিছুই করার নেই। তাই সে বাধ্য হয়ে তাকে কিমের বাড়ির ঠিকানা বলে দেয়। কিন্তু সে এও বুঝতে পারছিল এখন তার আর কেউই নিরাপদ নয়। তাই সে জেল থেকে পালিয়ে যায়। অন্যদিকে হাইরি বেশ আতঙ্কিত বোধ করে। মিনজির স্মৃতিগুলো তাকে প্রতিনিয়তই তাড়া করে বেড়াচ্ছে, আর কিমের শরীর জুড়ে থাকা ক্ষতের দাগগুলো বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে আসে। কিন্তু চেয়ারম্যান জু হাইরিকে আশ্বাস দিয়ে বলে, যাই হয়ে যাক না কেন আমি তোমাকে রক্ষা করব। আসলে একসময় এই চেয়ারম্যান জু ছিল এক কুখ্যাত গ্যাংস্টার। সে তার নিজের ক্ষমতা ব্যবহার করে এই কনস্ট্রাকশন কোম্পানি নিজের নিয়ন্ত্রণে নেয়। এদিকে সেই গোল্ডেন টিথ মানে বাও হাইরিকে সাহায্য করার অভিনয় করে। আসলে সে তাকে ব্যবহার করে তার বাবার কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। এদিকে দেখা যায় মিনজির একটি আঙ্গুল হঠাৎই নড়ে ওঠে, মানে সে এখনও বেঁচে আছে। অন্যদিকে পুলিশ কিমের পরিচয় জানতে তার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে, কিন্তু কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠে অ্যাক্সেস ডিনাইড। পুলিশ কর্মকর্তারা বিষয়টি বুঝে ওঠার চেষ্টা করছিল। ঠিক এমন সময় কিমের ফোনটি বেজে ওঠে আর স্ক্রিনে লেখা মাই ডটার। লেখাটি দেখতেই সে সব বাধা উপেক্ষা করে ফোনটি রিসিভ করে, কিন্তু ওপাশ থেকে কোনো শব্দই আসে না। এদিকে দক্ষিণ কোরিয়ার স্পেশাল ব্যুরো এখনও কিমের লোকেশন ট্র্যাক করতে পারেনি,
কারণ সে এখনও পুরনো একটি ক্লিপ ফোন ব্যবহার করে। অন্যদিকে এজেন্ট শান কিমের ঘরে ঢুকে তেমন কিছুই পায় না, তবে সে মিনজির স্কুলের ঠিকানা পেয়ে যায়। ঠিক তখনই জিনজো সেখানে চলে আসে আর শানের সাথে ব্যাক টু ব্যাক ফাইট করে, কিন্তু সুযোগ বুঝে শান সেখান থেকে পালিয়ে যায়, কারণ এই দেশে সে একেবারে ট্রেসলেস থাকতে চায়। ঠিক তখনই পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে অফিসার লিম। সে সাথে সাথেই ডিরেক্টর কাংকে রিপোর্ট করে। এদিকে কিম হানসুর সাথে দেখা করে তার সাহায্য চায়। প্রথমে সে রাজি না হলেও যখন সে জানতে পারে কিমের মেয়ে বিপদে পড়েছে, তখন তার বন্ধুত্ব ও ভেতরের দায়িত্ববোধ জেগে ওঠে। ঠিক তখনই পরিচালক কাং তার দল নিয়ে সেখানে পৌঁছে যায়। সে চায় কিম আত্মসমর্পণ করুক, কিন্তু কিম সুযোগ বুঝে পাল্টা আক্রমণ করে আর মুহূর্তেই তারা পুরো টিমকে পরাস্ত করে ভবনের ছাদে পৌঁছে যায়। তারপর দড়ি বেয়ে নিচে নেমে সেখান থেকে পালিয়ে যায়। গাড়িতে বসে হানসু একটি ট্র্যাকিং সিস্টেম চালু করে আর কিছুক্ষণ পরই মিনজির ফোনের একটি সিগন্যাল ধরা পড়ে। এদিকে জিনজো তাদের সাহায্য করতে এগিয়ে আসে। অন্যদিকে চেয়ারম্যান জু জানতে পারে মিনজি নিখোঁজ হওয়ার পেছনে তার মেয়েরই হাত রয়েছে। আর মিনজির বাবা কিম কোনো সাধারণ মানুষ নয়, সে একজন এলিট এজেন্ট। এরপর অনেক চেষ্টা করেও সে কিম সম্পর্কে আর কোনো কিছুই জানতে পারে না। পরে চেয়ারম্যান জু তার এক বিশ্বস্ত সহকারী নামকে নির্দেশ দেয় তার মেয়ে যাদের সাহায্য নিয়ে এসব কাজ করেছে তাদের মুখ যেন চিরতরে বন্ধ করে দেওয়া হয়। এদিকে এজেন্ট শান চলে আসে মিনজির স্কুলে। সেখানে সে জানতে পারে মিনজিকে অলরেডি স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে, তবে তার বেস্ট ফ্রেন্ড লিনা হয়তো তার বর্তমান অবস্থান জানতে পারে, কারণ এই দুই বান্ধবী নিজেদের ফোনে একে অপরের লাইভ লোকেশন শেয়ার করে রাখে। তাই এজেন্ট শান এবার লিনাকে খুঁজতে শুরু করে এবং তার ফোন কেড়ে নিয়ে মিনজির বর্তমান লোকেশন জেনে যায়। অন্যদিকে কিম আর হানসু মিনজির লোকেশন ট্র্যাক করে একটি পরিত্যক্ত ভবনের সামনে আসে। পুরো জায়গাটি যেন গুন্ডাদের এক আস্তানা। মেয়ের এত কাছাকাছি এসেও কিম একেবারেই শান্ত। সে তাদের বসের কথা জিজ্ঞেস করে, কিন্তু তারা কেউই কোনো উত্তর দেয় না। পরে কিম তার এক পাওয়ার শটে এক গুন্ডাকে মাটিতে ফেলে দেয় আর অন্য এক গুন্ডার এক মুঠো চুল টেনে ছিঁড়ে ফেলে। প্রচণ্ড ব্যথায় সে তার বসের ঘরটি দেখিয়ে দেয়। এদিকে হানসু একাই সব গুন্ডার সাথে লড়াই করতে শুরু করে আর কিম উঠে যায় উপরে। সে তাদের বসের রুমে প্রবেশ করে। পুরো ঘর জুড়ে সারি সারি মোবাইল ফোন। বোঝাই যাচ্ছিল এখান থেকে ফোন স্ক্যাম পরিচালনা করা হয়। কিন্তু কিমের চোখ আটকে যায় গুন্ডার পকেটে ঝুলতে থাকা একটি কি চেইনের দিকে। তার মনে পড়ে কোনো এক বিশেষ দিনে সেই মিনজিকে এই কি চেইনটি উপহার দিয়েছিল। সে তাকে চেইনটি সম্পর্কে জিজ্ঞেস করলে গুন্ডাটি জানায় গতরাতে সে এই মেয়েটির সাথেই সময় কাটিয়েছে আর সেই মেয়েটি এটা তাকে দিয়েছে। এ কথা শুনে কিম আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে একে একে সবাইকে বেধড়ক মারতে শুরু করে আর কিমের এমন ধোলাই শেষে সে তার মুখ খুলে। সে জানায় আসলে মিনজিকে সে চেনে না। সে এক অপরিচিত ব্যক্তির কাছ থেকে এই ফোনটি কিনেছিল, কিন্তু ফোনটি চেক করতে গিয়ে ভুলে কিমের কাছে ফোন চলে যায়, কারণ তার ডায়াল লিস্টে আর কারো নাম্বার ছিল না। তার মানে মিনজি তার বাবাকে ছাড়া অন্য কাউকে ফোনই করতো না। আর যে মেয়েটাকে সে তার নিজের বেস্ট ফ্রেন্ড বলতো, সেই মেয়েটিও শুধু তার নিজের প্রয়োজন হলেই তার সাথে কথা বলতো। এই সত্য জানার পর কিম আর নিজেকে ধরে রাখতে পারে না। সে কান্নায় ভেঙে পড়ে। এখন সে বুঝতে পারছে তার মেয়ে শুধু বুলিংয়ের শিকারই হয়নি, আসলে সে ছিল সম্পূর্ণ একা। তার সেই একাকিত্বের কষ্ট কিম এত কাছে থেকেও বুঝতে পারেনি। এই বলে সে নিজেকে দোষ দিতে থাকে। হানসু বলে এখন ভেঙে পড়ার সময় নয়। যদি মিনজি এখনও বেঁচে থাকে তাহলে প্রতিটি সেকেন্ডই মূল্যবান। আর ঠিক তখনই সেখানে চলে আসে এজেন্ট শান। সে সরাসরি কিমের দিকে বন্দুক তাক করে
আর এখান থেকেই আমাদের গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। সময়টা 1997, আর জায়গাটা হলো উত্তর কোরিয়ার একটি প্রাদেশিক স্কুল, যেখানে ডিরেক্টর লি এসেছেন এই ছোট ছোট শিশুদের মধ্য থেকে দেশের সেরা কমান্ডোকে খুঁজে বের করতে। প্রথমেই গোয়াং এগিয়ে আসে, আর তার দেখা দেখি অন্য শিশুরাও হাত তোলে। কিন্তু তালিকাভুক্ত হওয়ার আগে সব শিশুকে একে অপরের সাথে একটা ভয়ঙ্কর লড়াইয়ে অংশ নিতে হয়, এবং শেষ পর্যন্ত গোয়াং আর কিম নামের দুটি ছেলে উত্তীর্ণ হয়। পরে তাদের একটি ট্রেনিংয়ে পাঠানো হয়। সেখানে তারা এমন সব কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যায় যে তারা ধীরে ধীরে নিজেদের নামও ভুলে যায়। প্রতিটা দিন মারধর, কঠোর ব্যায়াম এবং বেদনাদায়ক প্রশিক্ষণের মধ্য দিয়ে কাটতে থাকে। আর এখান থেকে কিমের কোডিনেম 66 আর গোয়াংয়ের 73। তারা সব কিছুতেই এতটাই দক্ষ হয়ে ওঠে, পুরো ক্যাম্পে তাদের সেরা প্রার্থী হিসাবে নির্বাচন করা হয়। এরপর তাদের একটি মিশনে পাঠানো হয়, আর সেই মিশন চলাকালে কোড নাম্বার 73 মারা যায়। কিন্তু খবর ছড়িয়ে পড়ে যে নাম্বার 66-এর বিশ্বাসঘাতকতায় নাম্বার 73 মারা গেছে। তাই নাম্বার 66-এর নামে হত্যার অভিযোগ আনা হয়। গল্প আবারও বর্তমানে ফিরে আসে। এজেন্ট শান জানায় নাম্বার 73 ছিল তার বড় ভাই, আর নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে সে এখানে এসেছে। সেগুলি করতেই যাবে, ঠিক তখনই কিম কৌশলে আড়ালে চলে যায়, আর শান এলোপাথারি গুলি চালাতে শুরু করে। ঠিক তখনই অফিসার লিম ও সাং সেখানে চলে আসে এবং তাদের দুজনকেই আত্মসমর্পণ করতে বলে। কিন্তু কিম তাকে অনুরোধ করে বলে আগে সে তার মেয়েকে খুঁজে বের করবে, এরপর সে নিজেই আত্মসমর্পণ করবে। এই বলে সে চলে যায়। আর ঠিক তখনই এজেন্ট শান অফিসার লিমকে গুলি করে। আহত লিম মাটিতে পড়ে যায়। সাং তাকে বাধা দিতে গেলে দুজনের মাঝেই লড়াই শুরু হয়, কিন্তু এক পর্যায়ে এজেন্ট শান সেখান থেকে পালিয়ে যায়। তবুও সে কিমকে ধরতে পারে না, আর এসবের মধ্যে কিম কিছুটা আঘাতপ্রাপ্ত হয়। ঠিক তখনই জিনচো সেখানে চলে আসে। এরপর তারা তিনজন মিলে সেই ব্যক্তির কাছে যায় যে মিনজির ফোনটি পেয়েছিল। সে জানায় BMW গাড়ি থেকে এক মোটা পনিটেল বাঁধা লোক ওই ফোনটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল, আর তখনই সে ওই ফোনটি পায়। হানসু সিসিটিভি ফুটেজ দেখে সাথে সাথে সেই গাড়ির মালিকের ডিটেলস বের করে ফেলে। অন্যদিকে গোল্ডেন টিথ নিজের ভবিষ্যতের স্বপ্ন দেখছিল। সে চাইছিল হাইরির রেকর্ডিং ব্যবহার করে সে চেয়ারম্যান জুকে নিজের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য করবে। আর এখানেই জানা যায় সে আসলে চেয়ারম্যান জুর কাছ থেকে প্রতিশোধ নিতে চাইছে। একসময় চেয়ারম্যান জু একটি পুরনো ভবন ভেঙে নতুন প্রজেক্ট করতে চাইছিল, কিন্তু স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ জানায়। তখন সে গোল্ডেন টিথের বসকে সেই কাজ দেয়, আর কিছু বুঝে ওঠার আগেই তার বস গোল্ডেন টিথকে ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেয়। এরপরই খবর ছড়িয়ে পড়ে দুর্ঘটনাবশত কেউ একজন ভবন থেকে পড়ে মারা গেছে, তাই এই ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলা হবে। কিন্তু সেই ঘটনার পর গোল্ডেন টিথ বেঁচে যায়, আর সুস্থ হয়ে সে তার বসকে শেষ করে দেয় এবং পুরো গ্যাংয়ের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। এরপর সে প্রতিশোধ নিতে চেয়ারম্যান জুর কাছে যায়, কিন্তু তাদের ব্যবধান ছিল আকাশ পাতাল। প্রতিশোধ তো দূরের কথা, সে নিজেই নির্মমভাবে মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর চেয়ারম্যান জু একটি জ্বলন্ত গরম আলু গোল্ডেন টিথের মুখে ঢুকিয়ে দেয়। শুধু তাই নয়, সে এক এক করে তার সব দাঁতও তুলে ফেলে। আর সেদিনের ওই অপমানের প্রতিশোধ আজ সে তার মেয়ের মাধ্যমে নিতে চায়। খেলাটা যেন আরও জমে ওঠে। সে মিনজির দেহটাকে একটি ফ্রিজারের ভেতর রাখতে বলে, কারণ সে ভেবেছিল মিনজি হয়তো মারা গেছে। এদিকে মিনজি মরিয়া হয়ে দরজায় আঘাত করতে থাকে, বারবার সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু তার সেই আর্তনাদ শোনার মতো বাইরে তখন কেউই ছিল না। এদিকে গোল্ডেন টিথ চেয়ারম্যান জুর সাথে একটি ডিল করে যে তার দাঁতগুলো তুলে ফেলেছিল, মানে তার বিশ্বস্ত সহকারী নামকে তা চায়, কারণ সেও নিজের হাতে
নামের সব দাঁত একে একে তুলে ফেলতে চায়, আর বিনিময়ে সে তার মেয়ের রেকর্ডিংটি তার হাতে তুলে দেবে। রেকর্ডিংটি শুনতেই চেয়ারম্যান জো সরাসরি ছুটে যায় হাইডির কাছে। সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই কাউকে হত্যা করেছ? প্রথমে হাইডি কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু চাপের মুখে সে সত্যটা স্বীকার করে। হ্যাঁ, মিঞ্জিকে সেই হত্যা করেছে। শুনি চেয়ারম্যান জু প্রচণ্ড রাগে হাইডিকে কষে একটি চড় মারে এবং কিছুক্ষণ পর তাকে এও আশ্বাস দেয় সব কিছু সে সামলে নেবে। কিন্তু চেয়ারম্যান জু বেরিয়ে যেতেই হাইডির মুখের ভাব একেবারেই পাল্টে যায়, কারণ সেও জানে সে যত বড় অপরাধী করুক না কেন তার বাবা তাকে রক্ষা করবে। এদিকে গোল্ডেন টিথ সেই ফ্রিজারের ভেতরে ঢুকে, কিন্তু হঠাৎই তার ফোন বেজে ওঠে। বাইরে বেরিয়ে সে তার ফোনটি রিসিভ করে, কিন্তু সে ফ্রিজারের দরজাটা বন্ধ করতে ভুলে যায়। অন্যদিকে কিমের দল সেই সাদা গাড়িটির অবস্থান ট্র্যাক করার চেষ্টা করছিল। ঠিক তখনই ডিরেক্টর কাং কৌশলে তাদের গাড়িটি উল্টে দেয়। অনেক কষ্টে হাংসু সেই গাড়ি থেকে বেরিয়ে আসে। কাং তাকে তার অস্ত্র দিয়ে আক্রমণ করে, কিন্তু সে তার অসাধারণ সব কৌশলে কাংকে একেবারে বিভ্রান্ত করে দেয়। তার প্রতিটি মুভি ছিল একেবারে নিখুঁত, যেন জ্যামিতিক সব ছকে আঁকা, আর এভাবে সে কিমকে পালানোর সুযোগ করে দেয়। এরই মাঝে কাংয়ের ব্যাকআপ দলও ঘটনাস্থলে পৌঁছে যায়। ঠিক তখনই হানসু তার শেষ মুভটি করে। সে কাংকে নদীতে ফেলে দেয় আর নিজেও নদীতে ঝাঁপ দেয়। এদিকে কিম গোল্ডেন টিথের আস্তানায় পৌঁছে যায়। রুমে ঢুকেই সে প্রশ্ন করে, আমার মেয়ে কোথায়? কিন্তু কেউই তার কথার কোনো উত্তর দেয় না। প্রচণ্ড রাগে সে তাদেরকে এমনভাবে মারতে শুরু করে যে ভয় পেয়ে একজন তাকে মিঞ্জির অবস্থান জানিয়ে দেয়। ঠিক তখনই এজেন্ট শান এসে তার বুকে ছুরি দিয়ে আঘাত করে। আর এখানেই জানা যায় কিম আর শানের ভাই ছিল খুব ভালো বন্ধু, কিন্তু ট্রেনিং শেষে মিশনে গিয়ে তারা জানতে পারে আসলে সেটা ছিল একটা ফাঁদ। আর ঠিক তখনই এক বিস্ফোরণে শানের ভাই গুরুতর আহত হয়। তখন কিমও নিজেকে শেষ করে দিতে চাইছিল, কিন্তু শানের ভাই তাকে বাধা দিয়ে বলে জীবনে যাই ঘটুক না কেন বেঁচে থাকবে। আর তখনই সেনারা তাকে বন্দি করে ফেলে। পরে সে জানতে পারে আসলে এসবের পেছনে ছিল ডিরেক্টর লি। শুধুমাত্র পদোন্নতির লোভে সে নিজেই সব গোপন তথ্য ফাঁস করেছিল। আসলে কিমের কোডনেম ছিল 73, কিন্তু নিজের বন্ধুকে সম্মান জানাতে সে তার কোডনেম 66 নিজের পরিচয় হিসেবে গ্রহণ করে। এদিকে ভেতরে আটকে থাকা মিঞ্জির তার বাবার কথা মনে পড়তে শুরু করে। প্রতিটি কথাই তার মনে পড়ে, কিভাবে সে তার বাবাকে বারবার কষ্ট দিয়েছে। এদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে সে গোল্ডেন টিথের চুক্তির ব্যাপারে জেনে যায়। তাই সে সুযোগ বুঝে তার মাথায় আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায়। অনেক কষ্টে সে বাইরে বেরিয়ে আসে। এদিকে কিম যখন সেখানে আসে সে আর মিঞ্জিকে খুঁজে পায় না, কিন্তু তার চোখ পড়ে মিঞ্জির লেখা একটি ছোট নোটের উপর। সে দৌড়ে বাইরে বেরিয়ে আসে আর তার নাম ধরে ডাকতে শুরু করে, কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে তার সেই ডাক মিঞ্জির কানে পৌঁছায় না। সে যখন দূর থেকে মিঞ্জিকে দেখতে পায়, মিঞ্জি ততক্ষণে দেয়াল টপকে ওপারে চলে যায়। এদিকে চেয়ারম্যান জুর লোক এসে আবারও গোল্ডেন টিথের সব দাঁত তুলে ফেলে। তারপর জানতে চায় মিঞ্জি কোথায়, কিন্তু গোল্ডেন টিথ শুধু হাসে এবং বলে মিঞ্জি এখনও বেঁচে আছে। এদিকে রাস্তায় বেরিয়ে মিঞ্জি একের পর এক গাড়ি থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো গাড়ি থামে না। হঠাৎই এক গাড়ি এসে তার সামনে দাঁড়ায়, আর মিঞ্জি নিজেকে নিরাপদ ভেবে ধীরে ধীরে তার চোখ বন্ধ করে। কিন্তু চোখ খুলতেই সে দেখে চেয়ারম্যান জু তার সামনে দাঁড়িয়ে। চেয়ারম্যান জু শান্তভাবে জানতে চায় সেদিন আসলে কি ঘটেছিল। মিঞ্জিও কৌশলে তার গল্প বলতে শুরু করে। সেদিন প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে আসার পর হঠাৎই কেউ পেছন থেকে তার মাথায় আঘাত করে, আর জ্ঞান ফিরলে সে নিজেকে এক ফ্রিজারের ভেতরে দেখতে পায়। সে তার পুরো গল্পে একবারও হাইডির নাম উচ্চারণ করে না।
এদিকে চেয়ারম্যান জু তার মুখ থেকে হাইরির নাম শুনতে চাচ্ছে, কিন্তু মিনজি তার অভিনয় চালিয়ে যায়। অনেক চেষ্টা করেও চেয়ারম্যান জু মিনজিকে আক্রমণ করার কোনো সুযোগ খুঁজে পায় না। তাই সে মিনজিকে বলে, হাইরি আমার একমাত্র আদরের মেয়ে, সে যাই করুক না কেন একজন বাবা হিসেবে আমি সব সময় ওকে রক্ষা করব বলে সে তাকে মারতে এগিয়ে আসে। এদিকে ডিরেক্টর কাং বুঝে যায় কিমকে ধরতে হলে আগে তার মেয়েকে বাঁচাতে হবে। তাই তার দল এই কেসের তদন্ত শুরু করে। সেখানে তারা একটি সিসিটিভি ফুটেজ খুঁজে পায়। মিনজি একটি গাড়িতে উঠছে। তারা সেই গাড়ির নাম্বার প্লেট চেক করে এবং বুঝতে পারে এটা আসলে চেয়ারম্যান জুর গাড়ি। অন্যদিকে কিমও জেনে ফেলে মিনজি আসলে চেয়ারম্যান জুর গাড়িতেই উঠেছে। তাই সে এবার চেয়ারম্যান জুর বাড়িতে নজর রাখতে শুরু করে। ডিরেক্টর কাং তার পুরো টিম নিয়ে চেয়ারম্যান জুর বাড়িতে অভিযান চালায়। এদিকে তাদের আসতে দেখে চেয়ারম্যান জু মিনজিকে তার নিচের ঘরে আটকে রাখার নির্দেশ দেয় এবং ডিরেক্টর কাংয়ের সাথে কথা বলতে শুরু করে। কিন্তু কাং তার কথার কোনো পাত্তা দেয় না। সে মিনজিকে খুঁজতে শুরু করে। আর ঠিক তখনই উপর মহল থেকে নির্দেশ আসে এই অভিযান যেন এখনই বন্ধ করা হয়। তাই বাধ্য হয়ে ডিরেক্টর কাং সবাইকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয়। পরে তিনি দেখা করেন অফিসার সাং ও লিমের সাথে। আর এখানেই আসে আসল চমক। গাড়ি থেকে বেরিয়ে আসে মিনজি। আসলে এটাই ছিল ডিরেক্টর কাংয়ের মাস্টার স্ট্রোক। সে অভিযানের নাটক করে চেয়ারম্যান জুকে ব্যস্ত রাখে। আর সেই সুযোগে অফিসার সাং ও লিম মিনজিকে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু মিনজি কিছু বুঝে ওঠার আগেই কাং তাকে গাড়িতে তুলে নেয়। এদিকে কিম দূর থেকে বিষয়টা আন্দাজ করতে পারে। সে একটা পাতলা তারের সাহায্য নিয়ে কাংয়ের এক এজেন্টকে শেষ করে দেয়। আর বাকিরা কিছু বুঝে ওঠার আগেই তারাও কিমের সহ শিকারে পরিণত হয়। তারপর সে গাড়িতে থাকা রেডিওর মাধ্যমে কাংকে হুমকি দিয়ে বলে, যদি আমার মেয়ের সামান্যও ক্ষতি হয় তাহলে আমি তোমাদের কাউকেই ছাড়ব না। আর এমনই এক অনিশ্চয়তা ও রহস্যময়তার মধ্য দিয়ে আমাদের গল্পের প্রথম অংশ শেষ হয়ে যায়।